সমস্ত তরুণরা বিসিএস দিতে চান, চাকরি পেতে চান, তাদের অধিকারের জন্য কথা বলতে গিয়েই কিন্তু সেদিন আক্রান্ত হয়েছিলাম। একইভাবে 2019 সালের 22শে ডিসেম্বর কিংবা তার পূর্বে 6 অক্টোবর রাত কিংবা পরবর্তী সকাল 7ই অক্টোবর বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদের মৃত্যুকে কেন্দ্র করেও বুয়েটের ছাত্ররা যখন কথা বলতে সাহস পাচ্ছিল না, সেই সময় আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডাকসুর নেতৃবৃন্দ, শামসুন্নাহর হলের নেতৃবৃন্দ, সুফিয়া কামাল হলের নেতৃবৃন্দ, এরকম কয়েকজন তরুণ যারা প্রতিবাদী কোটা সংস্কার আন্দোলনের মধ্যে দিয়ে যারা রাজনীতিতে কিছুটা সরব হয়েছিল, তাদেরকে নিয়ে আবরার ফাহাদের হত্যার প্রতিবাদ করেছিলাম। তার পূর্বে 17ই ডিসেম্বর ভারতের এনআরসি এবং সিএ, যেটা মূলত সংখ্যালঘু মুসলমানদেরকে ভারত থেকে বিতাড়িত করার এই মোদী এবং হিন্দুত্ববাদী আরএসএস এর যে প্রকল্প, উগ্র হিন্দুত্ববাদী আদর্শের পৃষ্ঠপোষক রাষ্ট্রীয় ক্ষমতা অধিষ্ঠিত মোদীর দল বিজেপির যে প্রকল্প, সেটার একটা প্রতিবাদ জানাতে গিয়ে আমরা সেই 22শে ডিসেম্বর হামলার টার্গেট হয়েছিলাম। আজকে অনেকেই বলেছে, পূর্বের যে একজন বক্তা, যে এটি একটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের একটি কালো অধ্যায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে নির্বাচিত শিক্ষার্থীদের সর্বোচ্চ প্রতিনিধি এবং একটা ঐতিহাসিক নির্বাচন, সেই নির্বাচনের ভিপি ডাকসু থেকে এই প্রোগ্রামটি করা উচিত ছিল। এটা পরিষ্কার এবং সত্য আমাদের উপলব্ধি যে আবার মাঝখানে একটা গ্যাপের পরে যে ডাকসু হয়েছে, সেই ডাকসু সার্বজনীন ডাকসু হতে পারছে না। এটি একটি নির্দিষ্ট রাজনৈতিক মতাদর্শকে প্রমোট করার জন্য এবং প্রতিষ্ঠা করার জন্য একটা প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে বলে আমাদের কাছে মনে হচ্ছে। তো আমি ডাকসুর আমাদের অনুজদেরকে, নেতৃবৃন্দকে অনুরোধ করব, ডাকসুকে নির্দিষ্ট রাজনৈতিক দল মতের প্ল্যাটফর্মে পরিণত করবেন না। শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের ভয়েস হিসেবে প্রতিষ্ঠা করুন। 2023 সালের 2 অগস্ট এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে ছাত্রলীগের জন্তু জানোয়ারের দ্বারা আরো একবার আক্রান্ত হয়েছিলাম। কেন? যখন আমরা শুনেছি যে টাঙ্গুয়ার হাওরে ঘুরতে গিয়ে বুয়েটের 19 শিক্ষার্থী আটক হয়েছে শিবির সন্দেহে। আমরা তাদের রাজনৈতিক পরিচয় খুঁজি নাই, তারা শিবির করে নাকি ছাত্রদল করে নাকি কোন প্ল্যাটফর্ম করে। আমাদের রক্ত টকবক করেছিল যে 19 বুয়েটের মেধাবী শিক্ষার্থী টাঙ্গুয়ার হাওরে ঘুরতে গিয়ে গ্রেপ্তার হবে, তাদের প্রতিবাদ করতে হবে, তাহলে তো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভয়ে চুপসে যাবে। আমরা শিক্ষা জীবনের ঝুঁকি নিয়ে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছিলাম প্রতিবাদ করার জন্য। সেই সময় আমি ছাত্র নেতা নই, দলের রাজনীতি করি, তারপরেও জাতীয় স্বার্থ, ছাত্র সমাজ এবং তরুণদেরকে এনকারেজ করার জন্য, ফ্যাসিবাদের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য আমরা সেদিন এসেছিলাম এবং আক্রান্ত হয়েছিলাম। তো আমরা 2018 থেকে এই 24-এর গণ অভ্যুত্থান পর্যন্ত ছাত্র নেতা হিসেবে, তরুণদের প্রতিনিধি হিসেবে আমাদের উপরে যে আন্দোলন সংগ্রাম, তার যে একটা ঐতিহাসিক দায়িত্ব আমাদের উপর ছিল, আমরা সেটা পালন করেছি। কিন্তু জুলাই গণ অভ্যুত্থান থেকে আমাদের যারা পরিচিত ছাত্র নেতৃবৃন্দ, তারা জাতির সাথে প্রতারণা করেছেন। অনেকে তাদের উপরে যে ঐতিহাসিক দায়িত্ব পড়েছিল, সেই দায়িত্ব তারা পালন করতে পারেন নাই। তাদেরকে কেন্দ্র করে যে একটা জাতি ঐক্যবদ্ধ হয়েছিল, নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিল, সেটি তারা পারেন নাই। যার কারণে আমাদের সংগ্রামী সহযোদ্ধা হাদিকে এইভাবে মৃত্যুবরণ করতে হয়েছে। এই মাগরিবের সময় অবশ্যই বলতে হয়, এই হাদির মতো সম্মানজনক মৃত্যু, যে মৃত্যুতে বা যার জন্য লাখো লাখো মানুষ, কোটি কোটি মানুষ দোয়া করবে, আমরা এমন মৃত্যুই প্রত্যাশা করি। আমরাও মরে যেতে পারতাম, ওই 30শে জুন মরে যেতে পারতাম, 2018 সালে 30শে জুন, 22শে ডিসেম্বর মরে যেতে পারতাম, ওই 2 অগস্ট 23 সালের মরে যেতে পারতাম, সর্বশেষ 29শে অগস্ট 2024, এই বছরের যে 29শে অগস্ট যে আক্রমণ হচ্ছে, মরে যেতে পারতাম। আল্লাহ বাঁচিয়ে রেখেছেন, আল্লাহর প্রতি শুকরিয়া। আজকে হাদিকে কেন মৃত্যুবরণ করতে হলো? আদিব যেটা বলেছিল, এই রাজনীতি বা এই দূরদর্শিতা আমরা বুঝতে পারছি না। হাদির উপরে আক্রমণ ব্যক্তি হাদির উপরে নয়, এটি আধিপত্যবাদ এবং আগ্রাসন বিরোধী তরুণদের যে আপসীন লড়াই, এই লড়াইকে স্তব্ধ করে দেওয়ার আন্দোলন। কারণ এই লড়াই
রাজনৈতিক জাতীয় নেতৃবৃন্দের লড়াই নয়। আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ, রাজনৈতিক দলগুলো ক্ষমতায় যাওয়ার জন্য আধিপত্যবাদী শক্তির সাথে আপোষ করছে। আগ্রাসনকে তারা অতীতেও মেনে নিয়েছিল, আগামীতে হয়তো মেনে নেবে যদি এই তরুণরা রাজনীতিতে না থাকে। কাজেই তরুণদেরকে রাজনীতিতে প্রাসঙ্গিক থাকতে হবে, নেতৃত্বে থাকতে হবে। আগামী যে জাতীয় সংসদ নির্বাচন হচ্ছে, অবশ্যই আমি মনে করি এই ঐতিহাসিক পার্লামেন্ট, যেই পার্লামেন্টে জুলাইয়ের আকাঙ্ক্ষার ভিত্তিতে জুলাই জাতীয় সনদ নিয়ে আলোচনা হবে, ওই সনদ বাস্তবায়নের মাধ্যমে নতুন বাংলাদেশের যাত্রা হবে। এই সংসদে এই গণ অভ্যুত্থানের তরুণদেরকে প্রতিনিধিত্ব করতে হবে। তাই আমি দেশবাসীকে বলবো, যেখান থেকে যেই তরুণরা দাঁড়াচ্ছে সেই তরুণদেরকে সমর্থন করতে হবে। যুদ্ধের ময়দানে তরুণরা লড়াই করবে, পরবর্তীতে সুবিধা ভোগ করবে সুবিধাভোগীরা। এইটা হতে পারে না। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের আন্দোলনের পর অনেক শিক্ষকরা ডিন হয়েছেন, উপাচার্য হয়েছেন, বিভিন্ন দায়িত্ব পেয়েছেন। কিন্তু 2019 সালের 22 ডিসেম্বর এই ডাকসুতে যখন আমরা আক্রান্ত হয়েছিলাম, সেই দিন কয়েকজন শিক্ষক আমাদের জন্য সংহতি রেখেছিলেন। 2018 সালের যে আন্দোলনকে কেন্দ্র করে আজকের গণ অভ্যুত্থান, সেই কুসংস্কার আন্দোলন করতে গিয়ে ওই লাইব্রেরির সামনে যখন কুকুরের মতো মার খাচ্ছিলাম, কয়েকজন শিক্ষক আমাদের পাশে দাঁড়িয়েছিলেন। কাজে এই বিশ্ববিদ্যালয়কে নিয়ে আমরা গর্ব করি, এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের নিয়ে আমরা গর্ব করি। আবার এই বিশ্ববিদ্যালয়ের অনেক নিন্দিত ঘটনা আছে, এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের যেমন অহংকারের অনেক ঘটনা আছে, লজ্জিত হওয়ার অনেক উদাহরণ আছে। 2018 সালের ভোট ডাকাতি নির্বাচনকে 1100 শিক্ষক বিবৃতি দিয়ে বৈধতা দিয়েছিল, আপনাদের মনে আছে। কাজে সেই ফাঁসিবাদের দোষর হিসেবে যারা অবশ্যই বিশ্ববিদ্যালয় আছেন, তাদের আমি মনে করি অনেক আগেই বিতাড়িত হওয়া দরকার ছিল। একই সাথে আমি ডাকসুর নেতৃবৃন্দ সহ সারা দেশের তরুণদেরকে, চাকসু রাকসু হয়েছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় হবে, আজকে এই তরুণদের মাধ্যমেই জাতির আগামী ভবিষ্যৎ। কাজে এইখানে শিক্ষার্থীদেরকেও সেই ধরনের একটা প্রগতিশীল চিন্তা ভাবনার মানসিকতা হতে হবে। আমি একটি ফেসবুকে বক্তব্য দেখেছি, আমি জানি না তার বক্তব্য কিনা। রাকসুর একজন নেতা বলছেন যে প্রথম আলো ডেইলি স্টার জ্বালিয়ে পুড়িয়ে সরকার করে দিতে হবে, তছনছ করে দিতে হবে। শিক্ষিত তরুণ প্রজন্মের প্রগতিশীল তরুণরা যদি এই ধ্বংসের কথা বলে, প্রকাশ্যে যদি নাশকতাদের উস্কানি দেয়, তাহলে তো দেশে বিশৃঙ্খলা লেগেই থাকবে। আমরা গণ অভ্যুত্থান পরবর্তী 15 মাস পরে এই আমাদের ভাই হাদি, যার মৃত্যু গোটা দেশকে কাঁদিয়েছিল, তার লড়াইটা আমরা করেছিলাম, আমাদের থেকেই সে অনুপ্রাণিত। সেই লড়াই ধ্বংসের নয়, সেই লড়াই নির্মাণের। তাহলে সেই আমাদের নির্মাণের সহযোদ্ধার মৃত্যুকে কেন্দ্র করে গত কয়েকদিন আগে যে নাশকতা এবং অস্থিরতা তৈরি করেছিল, এটি কিন্তু দেশকে একটি বিপর্যয়ের দিকে নিয়ে যেতে পারত। কেউ যদি মাইকে বিসমিল্লাহির রহমানির রহিম বইলা জাতির উদ্দেশ্যে ভাষণ শুরু করে দিত, আগে কিন্তু ভুক্তভোগী হইত জুলাই সহযোদ্ধারা। কাজেই এই কথা কিন্তু আমাদেরকে পরিষ্কার করে রাখতে হবে, যে কোনো পরিস্থিতিতে গণতান্ত্রিক প্রক্রিয়া বাংলাদেশের উত্তরণ সেটি কেবলমাত্র একটি নির্বাচনের মাধ্যমে হতে পারে। এটি ছাড়া বাংলাদেশকে সঠিক ট্র্যাকে তোলার কোনো রাস্তা নাই। সেই জায়গায় যেন আমরা সতর্ক থাকি। এবং আপনারা শুনেছেন পত্রপত্রিকা এসেছে, আমাদের অনেককে গানম্যান দেওয়া হচ্ছে সরকারের পক্ষ থেকে। যেই সরকারের আইন শৃঙ্খলা বাহিনী প্রকাশ্যে পোশাক পরিহিত অবস্থায় অফিসের সামনে পিটিয়ে মারে, সেই বিচার না হওয়া পর্যন্ত ওই সরকারের গান দিয়ে নিরাপত্তা দেওয়ার উপরে থু মারি। আমরা পরিষ্কার বলছি, 29 অগস্টের ঘটনায় বিচার না হওয়া পর্যন্ত আমার গানম্যানের দরকার নাই, আমি গানম্যান নেব না, প্রত্যাখ্যান করছি। আমার সরকারকে বলতে চাই, গানম্যান দিয়ে গুটি কয়েক ব্যক্তিকে নিরাপত্তা দিয়ে দেশকে নিরাপদ করতে পারবেন না। গোটা দেশের মানুষের নিরাপত্তায় সরকারকে ঢেলে সাজান, আইন শৃঙ্খলা বাহিনীকে ঢেলে সাজান। অন্যথায় প্রার্থীদের নিরাপত্তা দিলেন, ভোটাররা নিরাপদ বোধ না করলে তো কেন্দ্রে যাবে না। এবং আমি পরিষ্কারভাবে আপনাদেরকে বলতে চাই, আমার উপরে এই সরকার আমলে যে আক্রমণ হয়েছে, সেটি আপনারা জানেন পুলিশ এবং সেনাবাহিনীর পোশাক পরিহিত দুর্বৃত্তদের দ্বারা। এই ঘটনায় যেহেতু 30 কার্য দিবসের নোটিশ জারি করে 4 সেপ্টেম্বর থেকে এখন পর্যন্ত বিচার করে নাই, তার মানে এই ঘটনায় সরকারের মৌন সমর্থন রয়েছে। এবং যদি বিচার না হয়, তার জন্য দায়ী থাকবে সরকার। এবং আমি এই ঘটনার জন্য ডক্টর ইউনূস এবং তার উপদেষ্টা পরিষদকে আমি দায়ী করব। তাই আমি আবারও বলছি, আমি গানম্যান নেব না,
আমার যদি কিছু হয় সেদিন আপনারা আমার কবরের সাথে এই উপদেষ্টা পরিষদকে আপনারা কবর দেবেন, এটি আপনাদের প্রতি আমার আহ্বান। আসসালামু আলাইকুম। যেহেতু মাগরিবের আজান পড়ে যাবে এই জন্য আমি শেষ করলাম। আচ্ছা, এই মুহূর্তে উপস্থিত হয়েছেন ডাকসুর জিএস এস.এম. ফরহাদ। সময় শেষ, যদিও সময় নাই, 1 মিনিটের মধ্যে উনি বিচার ব্যাপারে ওনারা যেন পদক্ষেপ নেয়, ভূমিকা রাখে, এই ব্যাপারে উনি বক্তব্য প্রত্যাশা করছেন। সালাম আলাইকুম রহমতুল্লাহ। আমি শুধু সালাম দেওয়ার জন্য আসছি। আমি আসলে ক্ষমা প্রার্থী, লেট হয়েছে আর কি।